হ্যালো এভরিওয়ান, স্বাগত সকলকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমি এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি নিয়ে। এটা আমার পঞ্চম ক্লাস। এখানে আজ আমি 19 পাতা থেকে 27 পাতা পর্যন্ত যে চ্যাপ্টারগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মাটির তলার মাটি, মাটি দেখা, মাটি দিয়ে পাকা বাড়ি, মাটি ও জলের বোঝাপড়া, মাটি থেকেই সোনার ধান, মাটির উপর চা গাছ এবং ধসে রাস্তা বন্ধ। ঠিক আছে, আজ আমরা এই কটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলে যারা নতুন আছো তাদের সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা কিন্তু উপকৃত অবশ্যই হবে যদি আমার এই ক্লাসগুলো তোমরা ফলো করো। তাহলে বিজ্ঞান বা আমাদের পরিবেশ সম্বন্ধে তোমাদের একটা সম্যক ধারণা তৈরি হবে এবং বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা অবশ্যই জন্মাবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে মাটির তলার মাটি। এখানে মোট 14টি প্রশ্ন আছে। মাটিতে কি কি মিশে থাকে, আমাদের পালসের হার মিনিটে কতবার, মাটি কয় প্রকার ও কি কি, বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি কাকে বলে, এই মাটিগুলিতে হয় 4টি ফসলের নাম, লেন্সকে বাংলায় কি বলে, এর সাহায্যে কি করা হয়, বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো কি কি, মাটিতে মিশে থাকা জৈব পদার্থগুলি কি কি, মাটির অস্বাভাবিক উপাদানগুলি কি কি, কোন মাটি চাষের পক্ষে ভালো, হিউমাস কি, মাটি কি কি কাজে লাগে, সিমেন্ট কি কাজে লাগে, সিমেন্ট কতদিন আগে আবিষ্কার হয়েছে, কতদিন আগে থেকে এদেশে তৈরি হচ্ছে, কতদিন আগে থেকে বেশি ব্যবহার হচ্ছে, এবং সবশেষ 14 নম্বর প্রশ্ন, একটা শূন্যস্থান আছে, যত নিচের মাটি তত ড্যাশ ও ড্যাশ বেশি। এই 14টি প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করা যাক। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাটিতে কি কি মিশে থাকে। তা তুমি লিখবে মাটিতে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ মিশে থাকে। এখানে তুমি উল্লেখ করতে পারো যে কি কি উপাদান। জৈব উপাদান বলতে আমরা জানি পচা পাতা, মৃত জীবজন্তুর দেহ ইত্যাদি ইত্যাদি। আর অজৈব উপাদান কাঁকর, পাথর, বালি, বিভিন্ন মৌল এবং যৌগিক পদার্থ লিখতে পারো সেগুলো। আচ্ছা, আমাদের পালসের হার মিনিটে 72 থেকে 80 বার। ঠিক আছে, মাটি কয় প্রকার জানতে চাওয়া হয়েছে। মাটি 3 প্রকার, যথা 1 বেলে মাটি, 2 এঁটেল মাটি এবং 3 দোআঁশ মাটি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নের উত্তর যে বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি, সেখানে বলা হয়েছে যে কাকে বলে। তো বেলে মাটি যে মাটিতে বালির পরিমাণ বেশি এবং কাদার পরিমাণ কম তাকে বেলে মাটি বলা হয়। এঁটেল মাটি যে মাটিতে কাদার পরিমাণ বেশি এবং বালির পরিমাণ কম তাকে বলা হয় এঁটেল মাটি। ঠিক আছে, আর দোআঁশ মাটি হচ্ছে যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান তাকে দোআঁশ মাটি বলে। এবার দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিভিন্ন ফসলের নাম। তো বেলে মাটিতে উৎপন্ন 4টি ফসল, শসা, তরমুজ, ফুটিফল, চীনাবাদাম ইত্যাদি। এঁটেল মাটির 4টি ফসল, ধান, গম, পাট, আমন ধান ইত্যাদি। আর দোআঁশ মাটির 4টি ফসল, বিভিন্ন শাকসবজি, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, আলু ইত্যাদি। লেন্সকে বাংলায় কি বলা হয়, একটা প্রশ্ন হয়েছে। লেন্সকে বাংলায় বলা হয় আতশ কাঁচ। ছোট জিনিসকে বড় করে দেখায় লেন্স বা আতশ কাঁচ। ঠিক আছে, এবার বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে। তো বেলে মাটির বৈশিষ্ট্য কি তোমরা জানো যে বেলে মাটিতে বালি কণার পরিমাণ বেশি থাকে। বেলে মাটির কণা আকারে বেশ বড়,
বেলে মাটি চাষের পক্ষে খুব উপযুক্ত নয়। বেলে মাটির জল শোষণ ক্ষমতা খুব বেশি, কিন্তু জল ধারণ ক্ষমতা খুব কম। এঁটেল মাটির বৈশিষ্ট্য কি? এঁটেল মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে, এঁটেল মাটির ঘনভাব বেশি থাকে, এটি চ্যাটচ্যাটে বা আঠালো হয়, এঁটেল মাটিতে ধান চাষই বেশি ভালো হয়, এঁটেল মাটির জল শোষণ ক্ষমতা কম কিন্তু জল ধারণ ক্ষমতা খুব বেশি। আর দোআঁশ মাটির বৈশিষ্ট্য, দোআঁশ মাটিতে কাদা ও বালির পরিমাণ প্রায় সমান থাকে, দোআঁশ মাটির কণা আকারে মাঝারি হয়, দোআঁশ মাটি চাষের পক্ষে উপযুক্ত এবং ভালো। দোআঁশ মাটি জল শোষণ ক্ষমতা এবং জল ধারণ ক্ষমতা মাঝারি বা একই। দোআঁশ মাটি খুব উর্বর হয়। ঠিক আছে। 8 নম্বর প্রশ্নে উত্তর হবে যে মাটিতে মিশে থাকা জৈব পদার্থগুলি হলো গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি, বিভিন্ন মৃত জৈব বস্তু ইত্যাদি। আর মাটির অস্বাভাবিক উপাদান কি? পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো, পেন্সিলের শীষ ইত্যাদি ইত্যাদি। কোন মাটি চাষের পক্ষে ভালো? দেখো, তোমরা জানো দোআঁশ মাটি চাষের পক্ষে ভালো। হিউমাস কি? মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকায় অবস্থিত অতি সূক্ষ্ম জীবগোষ্ঠীর দ্বারা বিয়োজনের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালো রঙের জটিল কলয়েডধর্মী পদার্থ সৃষ্টি করে তাকে বলা হয় হিউমাস। এই হিউমাস কিন্তু চাষের পক্ষে খুব উপযুক্ত। ঠিক আছে। মাটির কাজ কি? দেখো, মাটির কাজ কিন্তু অনেক। 1 নম্বর হচ্ছে মাটিতে ফসল ফলিয়ে আমরা খাদ্যরূপে খাই। যারা গরিব মানুষ গ্রামাঞ্চলে থাকেন তারা মাটি দিয়ে ঘর তৈরি করে বসবাস করেন। তোমরা জানো মাটি দিয়ে প্রতিমা তৈরি হয়। এছাড়া মাটি দিয়ে বিভিন্ন পাত্র, তোমরা জানো যে চায়ের কটোরা, এছাড়া মালসা, বিভিন্ন পাত্র মাটির তৈরি হয়, কুঁজো ইত্যাদি। তো এগুলো মাটির ব্যবহার বা কাজ। ঠিক আছে। সিমেন্ট বাড়ি তৈরিতে কাজে লাগে। সিমেন্ট প্রায় 200 বছর আগে আবিষ্কার হয়েছে। আমাদের ভারতে তৈরি হয়েছে 120 বছর আগে। 70-80 বছর আগে থেকে বেশি ব্যবহার হচ্ছে। ঠিক আছে। তো চলো পরবর্তী চ্যাপ্টারে যাওয়া যাক, মাটি ও জলের বোঝাপড়া। এখানে মোট 19টি প্রশ্ন আছে। প্রশ্নগুলি একটু প্রথমে বলে নিই। 1 হচ্ছে ফিল্টার পেপার কি কাজে লাগে? মাটির জৈব সজীব উপাদান কোনটি? কেঁচোকে চাষির পরম বন্ধু বলা হয় কেন? এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি করলে মাটি উর্বর হয়? 3 প্রকার সারের নাম লেখো। গাছ সার থেকে কোন কোন উপাদান বেছে নেয়? 2টি জৈব সারের নাম লেখো। কম্পোস্ট কি? এনপিকে কি? পলিথিন প্লাস্টিক এগুলো কিভাবে ভাঙে? পলিথিন প্লাস্টিক এগুলো কিভাবে সমস্যা সৃষ্টি করে? 2টি রাসায়নিক সারের নাম লেখো। জৈব সার ও রাসায়নিক সারের মধ্যে কোনটি ভালো এবং কেন? ঠিক আছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বীজতলা কি? ধান বীজ মানে কি? রোয়া কি? কোন মাটি ধান চাষের পক্ষে ভালো? একটা ধাঁধা দেওয়া হয়েছে, তোমাদের ভালো লাগবে। মাথা নিচু পিছন উঁচু, পিছন ফিরে হাঁটে, দেখে এলাম বর্ধমানের মাঠে। এই ধাঁধাটির উত্তর তোমাদের লিখতে হবে। এবং সবশেষে 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধানের জন্য বীজতলা দরকার হয় না? তো চলো এই 19টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। দেখো, ফিল্টার পেপার জলকে বিশুদ্ধ করে। ঠিক আছে। কেঁচো হলো মাটির জৈব সজীব উপাদান। আচ্ছা, কেঁচো মাটিতে বাসা বাঁধার সময় মাটিকে তোলপাড় করে দেয়, যার ফলে মাটির নিচের অংশ ওপরে উঠে আসে। এটা চাষের উপযোগী। এছাড়া কেঁচো মাটি খায় এবং মাটিতেই মলত্যাগ করে। এই মল কিন্তু চাষের পক্ষে খুব উপযোগী। এই জন্য কেঁচোকে চাষিদের পরম বন্ধু বলা হয়। ঠিক আছে। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে সার দিলে মাটি উর্বর হয় এবং অবশ্যই মাটিকে কিন্তু লাঙল দিয়ে নরম করতে হবে যাতে তার মধ্যে অক্সিজেন প্রবেশ করতে পারে। ঠিক আছে।
তিন প্রকার সার হলো নাইট্রোজেন সার, ফসফেট সার এবং কম্পোস্ট সার। গাছ সার থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের উপাদান বেছে নেয়। দুটি জৈব সার হলো গোবর সার, পচা পাতা ইত্যাদি। তুমি কম্পোস্টও লিখতে পারো। কম্পোস্ট কি? কম্পোস্ট হলো জৈব সার। আর এনপিকে, খুব ভালো প্রশ্ন, এনপিকে, এন মানে নাইট্রোজেন, পি মানে হচ্ছে ফসফরাস, কারণ ফসফরাসের চিহ্ন হচ্ছে পি, আর কে মানে পটাশিয়াম, পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে। তাহলে এনপিকে হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম যুক্ত সার। ঠিক আছে। পলিথিন, প্লাস্টিক এগুলি জৈব অভঙ্গুর পদার্থ, তাই এগুলি ভাঙে না, পরিবেশে দীর্ঘদিন যাবৎ রয়ে যায়, যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। পলিথিন, প্লাস্টিক এগুলি সমস্যা কিভাবে সৃষ্টি করছে দেখো। পলিথিন, প্লাস্টিক মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়গুলি মাটিতে ঢোকার সময় বাধা পায়, এছাড়া পরিবেশ দূষণ ঘটায়। যেহেতু এগুলো জৈব অভঙ্গুর পদার্থ, তাই পরিবেশে মেশে না, দীর্ঘদিন অবিকৃত অবস্থায় রয়ে যায় এবং আমাদের পরিবেশকে দূষণ ঘটায়। ঠিক আছে। দুটি রাসায়নিক সার কি হবে? ইউরিয়া, সুপার ফসফেট, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি ইত্যাদি। বীজতলা কি? ধান চাষের জন্য প্রথমে বীজ ধানকে ছোট কাদাযুক্ত জমিতে ঘনভাবে ছড়িয়ে দেওয়া হয়, একে বীজতলা বলে। আর বীজ ধান যা থেকে ধান গাছের চারা তৈরি করা হয় তাকে বীজ ধান বলে। রোয়া কি? ধান গাছের চারাকে জলযুক্ত কাদা মাটি সারি দিয়ে বসানো হয়, এই চারা বসানোর পদ্ধতিকে বলা হয় রোয়া। কোন মাটি ধান চাষের পক্ষে ভালো? এখানে বলছি এঁটেল মাটি ধান চাষের পক্ষে ভালো, তবে তোমরা জেনে রাখো দোআঁশ মাটিও কিন্তু ধান চাষের পক্ষে ভালো। আর যেটা ধাঁধাটি ছিল যে মাথা নিচু পিছন উঁচু, পিছন ফিরে হাঁটে, দেখে এলাম বর্ধমানের মাঠে, এই ধাঁধাটির উত্তর হচ্ছে ধান রোয়া। তোমরা জানো যে গ্রামাঞ্চলে যখন ধান রোয়া হয় তখন যারা ধান রোন, সেই সমস্ত মহিলা এবং পুরুষ মানুষ, তারা দেখবে মাথাটা নিচু দিকে সামনে দিকে নিচু করে দেয় এবং পিছনটা উঁচু করে, এবং ধান রুয়ে পিছিয়ে চলে আসে, পিছন দিকে পিছিয়ে পিছিয়ে চলে আসে, কখনোই সামনে এগিয়ে যায় না। তো সেই ধাঁধাটির উত্তর জন্য ধান রোয়া। তোমরা যদি ধান রোয়া কখনো দেখে থাকো আমাকে জানাবে। ঠিক আছে। আচ্ছা, আউশ ধানের জন্য কিন্তু বীজতলা দরকার হয় না। আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কোন সার পরিবেশের পক্ষে ভালো বা চাষের পক্ষে ভালো। জৈব সার কিন্তু চাষের পক্ষে ভালো, কারণ জৈব সারে পরিবেশ দূষণ হয় না, রাসায়নিক সারে পরিবেশ দূষিত হয়। কারণ এই যে রাসায়নিক সার যখন জমিতে দেওয়া হয় তখন বৃষ্টির জলে সেই রাসায়নিক সার বিভিন্ন জলাশয়, মানে পুকুরে বা বিভিন্ন জলাশয়ে এসে পড়ে এবং সেখানকার মাছ মারা যায়। সেই জন্য বর্তমানে চেষ্টা করা হচ্ছে যে যতটা পরিমাণ জৈব সার বেশি ব্যবহার করে চাষ করা যায়, আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো, পরিবেশের পক্ষে যেমন ভালো, আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো। ঠিক আছে। দেখো পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মাটির উপর চা গাছ, 26 পাতায় আছে। এখানে মোট 15টি প্রশ্ন আছে। প্রথমে প্রশ্নগুলি বলে দিচ্ছি। পাহাড়ে কোন কোন জেলায় চায়ের চাষ হয়? এটা কোন কোন হবে? কোন কোন জেলায় চায়ের চাষ হয়? পাহাড়ে কোন কোন ফসলের চাষ হয়? পাহাড়ে ধান চাষ কিভাবে করা হয়? পাহাড়ে ধান বা সবজি চাষের জন্য কত ফুট মাটি লাগে? পাহাড়ে চা চাষ কিভাবে করা হয়? পাহাড়ে পাথরের ভিতরে মাটি আসে কিভাবে? দার্জিলিং জেলার কোন শহরটি সমতলে অবস্থিত? দার্জিলিং জেলায় কোথায় বিমানবন্দর আছে? এগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়ে দিয়েছি আমি। পাহাড়ে ধস নামে কেন? ক্ষয় মানে কি? ভূমিক্ষয় কাকে বলে? কিভাবে ভূমিক্ষয় বাড়ে? পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ঔষধের মোড়ক এসব ফেলা উচিত নয় কেন? পাহাড়ে ধস নামলে কি সমস্যার সৃষ্টি হয়? কি করলে ভূমিক্ষয় কমবে? এই 15টি প্রশ্ন এবার আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর প্রশ্নে উত্তর হবে যে পাহাড়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি জেলায় চায়ের চাষ হয়। পাহাড়ে কোন কোন চাষ হয়? চা, প্রধান কিন্তু ফসল কিন্তু পাহাড়ের চা। ধান, শাকসবজি, কপি, কমলা লেবু ও স্কোয়াশের চাষ হয়।
3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাহাড়ে ধান চাষ কিভাবে করা হয়। পাহাড়ের ঢালে চাষের জন্য ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয়, অনেকটা সিঁড়ির মতো। এটাকে ধাপ চাষ বলে। সেখানে জল আটকে ধান চাষও করা হয়। ঠিক আছে। ধান বা শাকসবজি চাষে মোটে 1-1.5 ফুট গভীর মাটি লাগে। 5 নম্বর প্রশ্ন, দার্জিলিং জেলার পাহাড়ে মাটি থাকে, তার উপরেই চা চাষ করা হয়। ধাপ কেটে কেটে চা চাষ করা হয়। ঠিক আছে। এই ধাপ কেটে শব্দটি কিন্তু অবশ্যই ব্যবহার করবে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাহাড়ে পাথরের ভিতরে মাটি আসে কিভাবে। ভূমিকম্পে, সূর্যের তাপ, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়ে যায়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস, ফার্নাও মাটি তৈরি করতে সাহায্য করে। এইভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। সেই মাটির কিছুটা পাথরের ফাটল দিয়ে ভিতরে চলে যায়, আবার কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে এসে থিতিয়ে যায়। মনে রাখতে হবে, পাহাড়, সমতল সর্বত্রই খাদ্য তৈরি করতে গাছের কিন্তু মাটি চাই। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরটি সমতলে অবস্থিত এবং তোমরা জানো যে এই শিলিগুড়ি শহরেতেই যে বাগডোগরা জায়গা পাশাপাশি অঞ্চল, সেখানে কিন্তু বিমানবন্দর আছে এবং যেটা এখন বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে দার্জিলিং জেলার বাগডোগরায় বিমানবন্দর আছে। অর্থাৎ উত্তরবঙ্গে যেতে গেলে, যদি কলকাতা থেকে তোমরা কখনো উত্তরবঙ্গে যাও এবং বিমানে যাও, কলকাতা থেকে বাগডোগরায় তোমরা নামবে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, যে পাহাড়ে ধস নামে কেন। দেখো, পাহাড়ে বিভিন্ন কারণে ধস নামে। এক হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হলে পাহাড়ে ধস নামে। 2 হচ্ছে বৃষ্টিপাত। খুব বৃষ্টি হলে পাহাড়ের ধাপে থাকা মাটি গলে যাওয়ার ফলে পাথর পড়তে থাকে, এভাবে ধস নামে। 3 নম্বর হচ্ছে যথেচ্ছ গাছ কাটা। মানুষ নির্বিচারে তো গাছ কাটছে, কিন্তু পাহাড়ি অঞ্চলে গাছ কাটা যাবে না। বেশি গাছ কাটলে পাহাড়ে ধস নামে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, তোমরা যদি কখনো সিকিম বা দার্জিলিং বেড়াতে যাও, দেখবে সেখানে কিন্তু প্লাস্টিক নিষিদ্ধ, পলিথিন এবং প্লাস্টিক ফেলা নিষিদ্ধ। তো প্লাস্টিক ও পলিথিন ফেলা, কি বলছে, প্লাস্টিক পলিথিন ফেলা উচিত নয়, কারণ তার উপরে মাটির যে কণা আছে তার সঙ্গে মাটির নিচের কণা ছোঁয়া থাকে না। খুব ঝড় বা বৃষ্টি হলে উপরে মাটি সরে যায় এবং তখন ধস নেমে যায়। তাই পাহাড়ি অঞ্চলে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার একদম কমিয়ে ফেলা হয়েছে। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষয়। ক্ষয় হওয়া মানে হচ্ছে নষ্ট হওয়া। আর ভূমিক্ষয়, বৃষ্টি, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদি ক্রিয়ায় ভূভাগের ক্ষয় ঘটে এবং ভূপৃষ্ঠের উচ্চতা কমতে থাকে। ভূমিপৃষ্ঠের এভাবে ক্ষয়কে ভূমিক্ষয় বলা হয়। ভূমিক্ষয় বাড়ার কারণগুলো কি কি? 1 হচ্ছে ভূমিকম্প, 2 হচ্ছে বৃষ্টিপাত, 3 হচ্ছে যথেচ্ছ গাছ কাটা, 4 হচ্ছে পলিথিন, প্লাস্টিক, নোংরা আবর্জনা ইত্যাদি ফেলা। 13 নম্বর প্রশ্নের উত্তরে হচ্ছে পাহাড়ে পলিথিন, প্লাস্টিক, ওষুধের মোড়ক ফেলা উচিত নয়, কারণ এগুলি ফেললে তার উপরে মাটির কণা আছে, তার সঙ্গে মাটির নিচের কণার ছোঁয়া থাকে না, ফলে বেশি ঝড় বৃষ্টি হলে উপরে মাটি সরে যায়, এর ফলে ধস নামে। তাই পলিথিন, প্লাস্টিক ও ওষুধের মোড়ক ফেলা একদমই উচিত নয়। ঠিক আছে। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে পাহাড়ে ধস নামলে মানুষের ক্ষতি হয়, গাড়ি যেতে পারে না, অনেক সময় দীর্ঘক্ষণ গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়, কখনো ঘুরপথে যেতে হয়, রাস্তা বন্ধ হয়ে যায়। এবং তার চেয়েও বড় ব্যাপার, যে রাস্তা দিয়ে ধরো আমি যাচ্ছি, যদি হঠাৎ ধস নামে আমার দেহের ওপর বা আমার গাড়ির ওপর, যদি ধস নামে আমি তো মারাও যেতে পারি, তাই না? ভূমিক্ষয় রোধের উপায়গুলো কি কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে অনেক চারা গাছ লাগানো দরকার এবং গাছ কাটা বন্ধ করা দরকার। পাহাড়ে পলিথিন, প্লাস্টিক ফেলা যাবে না ও পাহাড়ি অঞ্চলে এসবের ব্যবহার একদম বন্ধ করা উচিত। পশুচারণ নিয়ন্ত্রণে রাখা। ঠিক আছে। এবং 4 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো যে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে কিন্তু ঘরবাড়ি করা উচিত। ঠিক আছে। আজ এই পর্যন্তই আলোচনা করলাম। পরের ক্লাসে আমি চেনা চেনা জলাশয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং অভিভাবকদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনার ছেলে বা মেয়ে যদি পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট হয়, আমার এই চ্যানেলটি ওদের ফলো করতে বলুন। বিজ্ঞান এবং আমাদের পরিবেশ এ ব্যাপারে কিন্তু তারা কিন্তু অবশ্যই উপকৃত হবে, তাদের ভালো লাগবে এবং বিজ্ঞানে ভীতি চলে যাবে। তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, বাবা ও মায়ের কথা শোনো এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো। আজ এই পর্যন্ত, ভালো থেকো, ধন্যবাদ।